ভূমিকা। বৃহৎ কৌশল হল বিয়ে করার উপায়। আপনি যা করতে পারেন তা করা, জাতির সামর্থ্য এবং সম্পদের সাথে সামঞ্জস্যপূর্ণ। রবার্ট ডি কাপলান। রিকলাইজ উপার্জন। কিভাবে ভূগোল বিশ্বে আমেরিকানদের ভূমিকাকে আকার দেয়। বাংলাদেশের পররাষ্ট্রনীতি মূলত বাংলাদেশের বৈদেশিক নীতি সংক্রান্ত একটি গ্রন্থ। এখানে বাংলাদেশের পররাষ্ট্রনীতির সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো স্থান পেয়েছে। সেই সাথে রয়েছে বিশ্ব রাজনীতিও। তবে প্রতিটি বিষয়ই সমসাময়িক। সমকালীন বিশ্বে যে পরিবর্তন এসেছে, তাতে বাংলাদেশের অবস্থান কি, পাঠক সে সম্পর্কে ধারণা পাবেন। আলোচনার সুবিধার্থে আমরা বিষয়গুলোকে একাধিক অধ্যায়ে ভাগ করেছি। প্রথম অধ্যায়ে সাম্প্রতিককালে বাংলাদেশের পররাষ্ট্রনীতির যে ধারা, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। পাঠক এই অধ্যায়ে বাংলাদেশের প্রায় 5 দশকের পররাষ্ট্রনীতির একটি বিশ্লেষণ পাবেন। দ্বিতীয় অধ্যায়ে নয়া বিশ্বব্যবস্থার আলোকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি আলোচিত হয়েছে। নয়া বিশ্বব্যবস্থায় আমার কাছে দুটি বিষয় গুরুত্ব পেয়েছে। 1. চীনের ভূমিকা ও 2. জঙ্গিবাদের উত্থান। উভয় ক্ষেত্রে বাংলাদেশের নীতি কী, তা আলোচনা হয়েছে। তৃতীয় অধ্যায়ে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্র, জাপান, চীন ও মিয়ানমারের সাথে সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে। চতুর্থ অধ্যায়, বাংলাদেশের পররাষ্ট্রনীতির জন্য গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে বাংলাদেশ ভারত সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে। এই দেশের সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু বিষয় রয়েছে, যা সম্পর্কের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। বিশেষ করে ফারাক্কা ও টিপাইমুখ বাঁধ, সীমান্ত হত্যাকাণ্ড, মমতা ব্যানার্জির বাংলাদেশ নীতি, মোদির বাংলাদেশ সফর ইত্যাদি। 1. এই সংখ্যা বরাদ্দ এল.এ.কার.এম. মুস্টু সংবিধানের মূলনীতি 8 নং অনুচ্ছেদে। প্রথম অধ্যায়। প্রাক্কথন। পররাষ্ট্রনীতি প্রণয়নে জাতীয় স্বার্থ প্রাধান্য পায় বেশি। অর্থাৎ প্রতিটি দেশই তার পররাষ্ট্রনীতি প্রণয়নে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে নীতি প্রণয়ন করে থাকে। এই ক্ষেত্রে একটি ক্ষুদ্র দেশের পররাষ্ট্রনীতি প্রণয়নে যেসব বিষয় অগ্রাধিকার পায়, একটি বড় দেশের পররাষ্ট্রনীতিতে সেসব বিষয় অগ্রাধিকার নাও পেতে পারে। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে অতি সম্প্রতি 2018 উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। এক্ষেত্রে দেশটির পররাষ্ট্রনীতি প্রণয়নের ক্ষেত্রে উন্নয়ন প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া, অর্থনৈতিক কূটনীতি, পার্শ্ববর্তী ও নিকট প্রতিবেশী দেশগুলোর সাথে একটি ভারসাম্যমূলক পররাষ্ট্রনীতি অগ্রাধিকার পাচ্ছে। এক্ষেত্রে দুটো তত্ত্বের কথা আমরা উল্লেখ করতে পারি, যা বাংলাদেশের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। এর একটি হচ্ছে পাইলট ফিশ বিহেভিয়ার আর অপরটি হচ্ছে জোন অব প্রিভিলেজ ইন্টারেস্ট। একটি ক্ষুদ্ররাষ্ট্র তার পররাষ্ট্রনীতি এমনভাবে পরিচালনা করে যাতে করে দেশটি বৃহৎ শক্তির সঙ্গে সম্পর্ক বজায় রেখে টিকে থাকতে পারে। অনেক সময় এভাবেই তারা বৃহৎ রাষ্ট্রকে আস্থায় নিয়ে থাকে এবং আন্তর্জাতিকভাবে উল্লেখযোগ্য স্থান করে নেয়। এভাবেই একটি তত্ত্বের জন্ম দিয়েছেন স্ক্যান্ডিনেভিয়ান এক স্কলার আর্লিং বিয়ল। তিনি ক্ষুদ্র রাষ্ট্রের এই আচরণকে পাইলট ফিশ বিহেভিয়ার নামে আখ্যায়িত করেছেন। তার মতবাদের মোদ্দা কথা হচ্ছে, কিপিং ক্লোজ টু দ্য শার্ক টু অ্যাভয়েড বিং ইটেন। অর্থাৎ, হাঙ্গরের পাশাপাশি থাকো, যাতে হাঙ্গর তোমাকে খেয়ে ফেলতে না পারে। বেয়েলের এই বক্তব্যে যা ফুটে উঠেছে তা হচ্ছে, পাইলট ফিশ হলো এক প্রকার সামুদ্রিক মাছ, যা হাঙ্গরের আশেপাশে থেকেও টিকে থাকার লড়াই করে এবং হাঙ্গরের শরীরের ময়লা ভক্ষণ করে। কিন্তু 11 প্রথম অধ্যায়। কখনোই তার ব্যবহার করেছেন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে।
ক্ষুদ্র রাষ্ট্রগুলোও বৃহৎ শক্তির সাথে এরূপ আচরণ করে টিকে থাকে। দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এভাবেই ক্ষুদ্র রাষ্ট্রগুলো বৃহৎ রাষ্ট্রের প্রভাব বলয়ে থেকেও বৃহৎ রাষ্ট্রকে আস্থায় নেয়। ছায়াবেগ সোভিয়েত ইউনিয়নের ছত্রছায়ায় ফিনল্যান্ডের টিকে থাকার ঘটনাকে তুলে ধরে এর্লিং বিয়ল তৃতীয় বিশ্বের দেশগুলোর পররাষ্ট্রনীতি প্রণয়নের বিষয়টি ব্যাখ্যা করেছেন। আবার রুমানিয়াও অনুরূপভাবে সাবেক সোভিয়েত ইউনিয়নের ছত্রছায়ায় থেকে রাজনৈতিক সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে পেরেছিল। বাংলাদেশ ও ভারত সম্পর্কে এ কথা বলা যায়। বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত সবচেয়ে বেশি, 4096.70 কিলোমিটার, এবং ভারত বাংলাদেশের কাছে একটি বৃহৎ শক্তি। কারণ ভারত বিশ্বে আয়তনে সপ্তম, 87,263 বর্গ কিমি, জনসংখ্যায় দ্বিতীয়, 123, 30,57,000 জন, জিডিপিতে পঞ্চম, 82,727 $-2016 অনুযায়ী, সামরিক বাজেট 2017-18 অর্থবছরে 2,74,114 কোটি রুপি। তাই বাংলাদেশকে এমনভাবে তার পররাষ্ট্রনীতি গ্রহণ করতে হবে, যাতে ভারতকে সন্তুষ্ট রেখেই বাংলাদেশ নিজের উন্নয়ন করতে সক্ষম হয়। বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য নীতিতে দেখা যায় যে, বাংলাদেশের প্রধান আমদানি অংশীদারদের মধ্যে ভারতের স্থান দ্বিতীয় এবং বর্তমানে এই আমদানির পরিমাণ হল 14.1 ভাগ, সিঙ্গাপুর 5.2 ভাগ, চীন 22.4 ভাগ। সুতরাং, বাংলাদেশ ভারতকে অস্বীকার করতে পারে না। একই সাথে আমরা জোন অব প্রিভিলিজ ইন্টারেস্ট তত্ত্বের কথাও উল্লেখ করতে পারি। বৃহৎ শক্তিগুলো পার্শ্ববর্তী ছোট রাষ্ট্রগুলোর সাথে সম্পর্কের প্রশ্নে এই তত্ত্ব প্রয়োগ করে থাকে। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের জোন অফ প্রিভিলেজ ইন্টারেস্ট ধারণাটির প্রবর্তন করেছিলেন। এই তত্ত্ব বোঝার জন্য আমরা রুশ-জর্জিয়া যুদ্ধ, যা 2008 সালে রাশিয়া এবং জর্জিয়ার মধ্যে সংঘটিত হয়, তা উল্লেখ করব। এই যুদ্ধ মূলত শুরু হয়েছিল জর্জিয়া এবং দক্ষিণ ওশেটিয়ান স্বাধীনতাকামীদের সাথে। জর্জিয়ার এই আগ্রাসনে দক্ষিণ ওশেটিয়া সাহায্যের আহ্বান জানালে প্রতিবেশী অঞ্চল আবখাজিয়া সাহায্য করতে সম্মত হয়। ফলে জর্জিয়া আবখাজিয়াও আক্রমণ করে বসে। আবখাজিয়া ও ওশেটিয়ার যুদ্ধে রাশিয়া 12 জড়িয়ে পড়ে। এই যুদ্ধে জড়িয়ে পড়ার সময় অর্থাৎ 2008 সালের 31শে ডিসেম্বর দক্ষিণ ওশেটিয়া ও আবখাজিয়ার স্বীকৃতিস্বরূপ দিমিত্রি মেদভেদেভের 5টি মূলনীতির একটি রূপরেখা তুলে ধরেছিলেন। দিমিত্রি মেদভেদের 5টি রূপরেখা হল: 1. তিনি আন্তর্জাতিক আইনের মূলনীতিগুলোকে প্রাধান্য দেন, যা সভ্য জাতিগোষ্ঠীর মধ্যে সুসম্পর্ক গড়ে তোলে। আন্তর্জাতিক আইন মেনে চললে জাতিগুলোর মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা সম্ভব। 2. তিনি মনে করেন, বিশ্ব ব্যবস্থা বহুকেন্দ্রিক হওয়া উচিত। এককেন্দ্রিক বা কর্তৃত্ববাদ অগ্রহণযোগ্য। বিশ্ব ব্যবস্থা এমন হবে না কেবল যুক্তরাষ্ট্রের মতো শুধুমাত্র একটি দেশের সিদ্ধান্ত গৃহীত হবে। 3. রাশিয়া কোনো রাষ্ট্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চায় না এবং এর কোনো উদ্দেশ্যও নেই নিজেকে বিচ্ছিন্ন করে রাখার। যত দূর সম্ভব উন্নয়নের জন্য বিশ্বের অন্যান্য দেশের সাথে ইউরোপ ও আমেরিকার সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায়। 4. রাশিয়ান নাগরিকদের জীবন ও স্বার্থকে প্রাধান্য দিয়ে পররাষ্ট্রনীতি অনুসরণ করা। বিদেশি ব্যবসায়ী সম্প্রদায়ের স্বার্থকে রক্ষা করার ব্যাপারে জোর দেওয়া। তিনি অভিমত ব্যক্ত করেন, কেউ যদি আক্রমণাত্মক হয়ে ওঠে, তবে রাশিয়াও পাল্টা প্রতিক্রিয়া দেখাবে। 5. পৃথিবীর অন্যান্য দেশে, বিশেষ করে পার্শ্ববর্তী দেশে এমন কিছু অঞ্চল আছে, যেখানে সেই অঞ্চলের ব্যাপারে রাশিয়ার স্বার্থ রয়েছে। দিমিত্রি মেদভেদেভের এই 5টি নীতির মাধ্যমে জোন অফ প্রিভিলেজ ইন্টারেস্টের কথা বলেছেন।
অর্থাৎ প্রতিবেশী দেশের ব্যাপারে রাশিয়ার বিশেষ স্বার্থ রয়েছে। জর্জিয়া যুদ্ধে তিনি দক্ষিণ ওশেটিয়া ও আবখাজিয়াকে সাহায্য করেছিলেন, কারণ এর পেছনে ভৌগোলিক স্বার্থ রয়েছে। একদিকের সীমান্ত রয়েছে আজারবাইজান, ইরানের সাথে সীমান্ত রয়েছে আজারবাইজানের, অন্যদিকে কৃষ্ণ সাগর ও কাস্পিয়ান সাগর রয়েছে, যার ভৌগোলিক গুরুত্ব অপরিসীম। এই যুদ্ধের ফলে রাশিয়া এমন এক অঞ্চলের অধিকার পায় যার ফলে মধ্যপ্রাচ্যের সাথে সহজেই বাণিজ্য করতে সক্ষম হয়। আবার ন্যাটোর ঘাঁটি তুরস্কের সাথে ভালো সম্পর্ক থাকায় ন্যাটোকেও চাপে রাখা যাবে, আর ইরানের সাথে সমুদ্রপথ থাকায় মধ্যপ্রাচ্যে প্রবেশের ক্ষেত্রে বিশেষ সুবিধা লাভ করা যাবে। আবার রাশিয়া বেলারুশ দ্বন্দ্বের কথাও উল্লেখ করা যায়। বেলারুশ রাশিয়ার সীমান্তবর্তী দেশ। রাশিয়ার সাথে বেলারুশের 2500 মাইল দীর্ঘ দ্রুজবা পাইপলাইন রয়েছে। দ্রুজবা অর্থ ফ্রেন্ডশিপ, বেলারুশিয়ান ভাই, যার মাধ্যমে 13 রাশিয়া জার্মানি, পোল্যান্ড ও ইউক্রেনে গ্যাস ও তেল সরবরাহ করে, যা 2007 সালে গ্যাসযুদ্ধের সময় বেলারুশ বন্ধ করে দিয়েছিল। পরবর্তীতে রাশিয়া, কাজাখস্তান ও বেলারুশের সাথে গঠন করে কাস্টমস ইউনিয়ন। আবার একই সাথে এই দুটি দেশের সমন্বয়ে ইউনিয়ন স্টেট গঠনের ফলশ্রুতিতে বেলারুশ এখন রাশিয়ার উপর নির্ভরশীল। এভাবেই বৃহৎ শক্তি সীমান্তবর্তী রাষ্ট্র থেকে স্বার্থ হাসিল করে থাকে। একেই দিমিত্রি মেদভেদেভ জোন অফ প্রিভিলেজ ইন্টারেস্ট বলে উল্লেখ করেছেন। দক্ষিণ এশিয়ার দিকে তাকালে বৃহৎ রাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে এ ধারা লক্ষ্য করা যায়। ভারতও এ তত্ত্ব প্রয়োগ করে চীনকে প্রতিহত করে আঞ্চলিক শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের উপর বিশেষ প্রভাববলয় তৈরির চেষ্টা করছে। বিশেষ করে ভুটানের তৃতীয় রাজা জিগমে দর্জি ওয়াংচুক 1949 সালের আগস্টে ভারতের সাথে মৈত্রী জোটে আবদ্ধ হন। চুক্তির ধারা 2007 সালে ওই চুক্তি নবায়ন করা হয়, অনুযায়ী ভুটানের প্রতিরক্ষার দায়িত্ব ভারতের হাতে রয়েছে। যদিও সাম্প্রতিক সময়ে 2018 দক্ষিণ এশিয়ার এই দেশগুলোর সাথে বাংলাদেশ বাদে ভারতের সম্পর্কের কিছুটা অবনতি হয়েছে। বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে এই জোন অব প্রিভিলেজ ইন্টারেস্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ। মোদ্দা কথা হচ্ছে, বাংলাদেশের উন্নয়নে ভারতের ভূমিকা ব্যাপক। প্রতিটি দেশের পররাষ্ট্রনীতি তার জাতীয় স্বার্থ দ্বারা পরিচালিত হয়। তবে এই জাতীয় স্বার্থ এক একটি দেশের এক এক রকম। যেমন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির ধারা আর বাংলাদেশের পররাষ্ট্রনীতির ধারা এক নয়। স্বার্থ ভিন্ন ভিন্ন। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। আমাদের জাতীয় স্বার্থের ধরন কিংবা জাতীয় স্বার্থ আদায় আমাদের স্ট্র্যাটেজির সাথে অন্য কোনো দেশের পররাষ্ট্রনীতিকে মেলানো যাবে না। তবে নিঃসন্দেহে বৃহৎ রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক, পার্শ্ববর্তী বড় দেশগুলোর প্রভাব আমাদের পররাষ্ট্রনীতিতে একটা প্রভাব ফেলে। বিশ্ব খুব দ্রুত বদলে যাচ্ছে। নতুন নতুন উপাদান পররাষ্ট্রনীতি প্রণয়নের ক্ষেত্রে যুক্ত হয়েছে। ফলে বিংশ শতাব্দীর পররাষ্ট্রনীতির সাথে 21 শতকের পররাষ্ট্রনীতিকে মেলানো যাবে না। পারস্পরিক নির্ভরশীল বিশ্বব্যবস্থায় নতুন নতুন উপাদানকে সামনে রেখে পররাষ্ট্রনীতি প্রণীত হচ্ছে। বাংলাদেশও এ থেকে পার্থক্য নয়। 14 বাংলাদেশ স্বাধীনতার 48 বছরে পা দেবে চলতি মার্চ মাসে। 1971 সালের 26শে মার্চ থেকে শুরু করে 2019 সালের 26শে মার্চ এই সময়ে বাংলাদেশের বৈদেশিক নীতি যদি পর্যালোচনা করা যায়, তাহলে মূলত তিনটি ধারা আমরা লক্ষ্য করব।
স্বাধীনতার পর থেকে 1975 সালের আগস্ট পর্যন্ত একটি ধারা। দ্বিতীয় ধারার সূচনা হয়েছিল 1975 সালের আগস্টের পর, যা অব্যাহত থাকে 2006 সাল পর্যন্ত। তৃতীয় ধারার সূচনা হয়েছে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর 2009 সালের জানুয়ারিতে। এই তিনটি ধারাতেই কিছু কিছু উল্লেখযোগ্য অগ্রগতি আমরা লক্ষ্য করি। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে যে রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল, তার কয়েকটি উল্লেখযোগ্য দিক ছিল: ক. সংসদীয় গণতন্ত্র। খ. সংসদীয় গণতন্ত্রের আওতায় দলীয় কর্তৃত্ব নিশ্চিত করা। গ. সমাজতান্ত্রিক সমাজ কাঠামো এবং ধর্মনিরপেক্ষ রাজনীতি। কোনো কোনো বিশ্লেষক এটা বলার চেষ্টা করেছেন যে, এটা ছিল অনেকটা ভারতীয় মডেল। ওই সময় বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে কয়েকটি বৈশিষ্ট্যের কথা আমরা উল্লেখ করতে পারি। যেমন ক. সাবেক সোভিয়েত ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের বিশেষ সম্পর্ক স্থাপন। খ. ভারতের নির্ধারক ভূমিকা। তবে আদর্শ হিসেবে জোট নিরপেক্ষতা অনুসরণ করা। গ. অর্থনৈতিক সাহায্যের প্রয়োজনীয়তার পরিপ্রেক্ষিতে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন। ঘ. চীনের সঙ্গে সম্পর্ক স্থাপনে অনীহা ইত্যাদি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতায় ছিলেন 43 মাস। ওই সময় ব্রেজনেভ, সাবেক সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপ্রধান, প্রণীত যৌথ নিরাপত্তা চুক্তির প্রতি সমর্থন, তৎকালীন দক্ষিণ ভিয়েতনামের বিপ্লবী সরকারের 7 দফা দাবির প্রতি সমর্থন, ইউরোপীয় নিরাপত্তা ও সহযোগিতা শীর্ষক সম্মেলনের প্রতি সমর্থন ইত্যাদি কারণে বহির্বিশ্বে এমন একটা ধারণার জন্ম হয়েছিল যে, বাংলাদেশ সাবেক সোভিয়েত ইউনিয়নের সঙ্গে একটা অ্যালায়েন্স গড়ে তুলছে, যা এই অঞ্চলে সাবেক সোভিয়েত ইউনিয়নের স্বার্থকে রক্ষা করবে। বহির্বিশ্বে চীন ও যুক্তরাষ্ট্রের বিরোধিতার কারণেই বাংলাদেশ ওই সময় সোভিয়েত শিবিরে অবস্থান করেছিল এবং সোভিয়েত ভারত সম্পর্কের কারণে এটা এক ধরনের বাধ্যবাধকতাও ছিল। অভ্যন্তরীণভাবে একটা চাপ ও ছিল, যারা মনে করতেন সোভিয়েত সাহায্য ও সহযোগিতা ছাড়া বাংলাদেশে সমাজতন্ত্র নির্মাণ করা যাবে না। ওই সময় 1972 সালের মার্চে বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যার কোনো কোনো ধারা 15 বিতর্কিত ছিল। মুজিব 1973 সালে আলজিয়ার্সে ন্যাম সম্মেলনে যোগ দিলেও 1974 সালে সম্মেলনেও তিনি যোগ দিয়েছিলেন। চীনের সঙ্গে প্রাথমিক যোগাযোগের একটা উদ্যোগ তিনি নিয়েছিলেন, কিন্তু সফল হননি। 1975 সালের এফাস্টে বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশের বৈদেশিক নীতিতে পরিবর্তন আনা হয়। এর আগে 1975 সালে যে একদলীয় বাকশাল ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল, তা বাতিল ঘোষিত হয়। সৌদি আরব ও চীন বাংলাদেশকে প্রথমবারের মতো স্বীকৃতি দেয়। 1975 সালের আগস্ট পরবর্তী ঘটনার মধ্য দিয়ে জেনারেল জিয়া রাষ্ট্র ক্ষমতায় অপ্রতিদ্বন্দ্বী ব্যক্তিকে পরিণত হয়েছিলেন। তিনি বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনেন। মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও চীনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির ওপর তিনি গুরুত্ব দিয়েছিলেন। জিয়া মনে করতেন বাংলাদেশ হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার তথা এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে ইসলামের বীজস্বরূপ। জিয়ার শাসনামলেই বাংলাদেশ ইসলামিক সলিডারিটি ফান্ডের স্থায়ী কাউন্সিলের সদস্যপদ লাভ করে। আল-কুদস কমিটি ও 1981 সালে ইসলামী শীর্ষ সম্মেলনে ইরান-ইরাক যুদ্ধের মধ্যস্থতাকারী কমিটিরও সদস্য ছিল বাংলাদেশ। জিয়ার আমলেই বাংলাদেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী পরিষদের সদস্যপদের একটিতে নির্বাচিত হয়েছিল। 1979 সালে বাংলাদেশ পারমাণবিক অস্ত্র সীমিতকরণ সম্পর্কিত এনপিটি চুক্তিতে স্বাক্ষর করেছিল। জেনারেল জিয়া ভারতের ভূমিকার ব্যাপারে কঠোর হয়েছিলেন।
বাংলাদেশ 1976 সালের মে মাসে ইস্তাম্বুলে এবং একই বছরে 42 জাতি ইসলামী পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে ফারাক্কা প্রশ্নটি উত্থাপন করেছিল। পরবর্তী সময়ে 1977 সালে বাংলাদেশ ভারতের সঙ্গে গঙ্গার পানি বণ্টনের প্রশ্নে একটি চুক্তিতে উপনীত হয়েছিল। চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রশ্নে তার অবদান ছিল সবচেয়ে বেশি। তিনি চীনের সঙ্গে শুধু সম্পর্ক বৃদ্ধিই করেননি, বরং বাংলাদেশের বৈদেশিক নীতিতে চীনের উপস্থিতিকে প্রয়োজনীয় করে তুলেছিলেন। সাবেক সোভিয়েত ইউনিয়ন কর্তৃক আফগান আগ্রাসনের 1978 ব্যাপারেও বাংলাদেশ কঠোর হয়েছিল। হুসেইন মুহম্মদ এরশাদ, বেগম জিয়া কিংবা শেখ হাসিনার প্রথম সরকারের আমলে 1996-2001 বৈদেশিক নীতি ছিল জিয়া প্রণীত বৈদেশিক নীতির ধারাবাহিকতা। বিশেষ করে মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও চীনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির ব্যাপারে এরশাদ, বেগম জিয়া ও শেখ হাসিনার সরকারের সঙ্গে তেমন কোনো পার্থক্য লক্ষ্য করা যায়নি। তবে শেখ হাসিনার সময় চীনের ওপর থেকে সামরিক নির্ভরতা কিছুটা হ্রাস করে রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক বৃদ্ধির একটি উদ্যোগ লক্ষ্য করা যায়। 2013 সালের জানুয়ারিতে শেখ হাসিনা রাশিয়ার সাথে $100 কোটি অস্ত্র ক্রয় সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছিলেন। এরশাদের সময় 1982-1990 পার্বত্য চট্টগ্রাম অশান্ত হয়েছিল। 1983 সালে 14 জন সোভিয়েত কূটনীতিককে বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করে পশ্চিমা বিশ্বে তিনি সমাদৃত হয়েছিলেন। তার আমলেই 1985 সালে সার্ক আত্মপ্রকাশ করে, যদিও এর উদ্যোগটা নিয়েছিলেন শহীদ জিয়া। তবে 1981 সালের 9 মে ভারতীয় নৌবাহিনীর দক্ষিণ তালপট্টি দখল করে নিলেও তিনি ভারতের ব্যাপারে কোনো সুস্পষ্ট নীতি গ্রহণ করতে পারেননি। বেগম জিয়ার 1991-96, 2001-2006 বৈদেশিক নীতির উল্লেখযোগ্য দিক ছিল: ক চীনের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেওয়া, খ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে আরও উন্নতকরণ, গ আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে আরও কার্যকরী করা, ঘ সৌদি আরব বাংলাদেশ সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেওয়া, ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি সমঝোতায় উপনীত হওয়ার চেষ্টা করা। বেগম জিয়ার সময় নিবারক কূটনীতি প্রয়োগ করে বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে সম্পর্ক উন্নত করার উদ্যোগ নেয়। তার আমলে বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে ব্যাপকভাবে অংশগ্রহণ করে। বেগম জিয়ার দ্বিতীয় টার্মে 2001-2006 বাংলাদেশ তার পূর্বমুখী বৈদেশিক নীতির সূচনা করে, যা ছিল আগে উপেক্ষিত। বেগম জিয়ার সময় চীন কুনমিং উদ্যোগের কথা বলে চীনের ইউনান প্রদেশ, মিয়ানমার, ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো ও থাইল্যান্ডের সমন্বয়ে একটি উপ-আঞ্চলিক সহযোগিতা। কিন্তু ভারতের আগ্রহ ছিল গঙ্গা-মেকং সহযোগিতার ওপর, যে কারণে কুনমিং উদ্যোগের আর জট খোলেনি তখন। ভারত এখন আসিয়ানের সদস্য হতে চায়, যে কারণে কুনমিং উদ্যোগ ও যেখানে চীনের জড়িত হওয়ার কথা রয়েছে, সে ব্যাপারে তার আগ্রহ কম। বেগম জিয়ার সময় মিয়ানমারের সঙ্গে সম্পর্ক উন্নত হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে মিয়ানমার আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে জ্বালানি ও খাদ্য সংকটে মিয়ানমার আমাদের জন্য একটি বড় সম্ভাবনার দ্বার উন্মুক্ত করে দিতে পারে। কিন্তু 2017 সালে 7 বাংলাদেশের পররাষ্ট্রনীতি -2 17 লাখ রোহিঙ্গা মুসলমানকে তাদের নিজ বাসভূমি থেকে উৎখাত করে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য করাই দেশের সম্পর্ক এখন আর আগের মতো অত উষ্ণ নয়। বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে যে মানবতার পরিচয় দিয়েছে,
তা সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদার অব হিউম্যানিটি হিসেবে ভূষিত হয়েছেন। আগস্ট 2017 মাসে আশ্রয় নেওয়া রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে তেমন অগ্রগতি হয়নি। জাতিসংঘের মহাসচিব ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট রোহিঙ্গাদের অবস্থান দেখতে বাংলাদেশে আসলেও মিয়ানমার সরকারের মনোভাবের পরিবর্তন হয়েছে তা বলা যাবে না। শেখ হাসিনা 3 টার্মের জন্য ক্ষমতাসীন হয়েছেন। 1996 সালে প্রথমবারের মতো ক্ষমতাসীন হয়ে তিনি ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ব্যাপারটিকে বেশ গুরুত্ব দিয়েছিলেন। 1996 সালে গঙ্গার পানি বণ্টনের ব্যাপারে ভারতের সঙ্গে 30 বছর মেয়াদী একটি চুক্তি হয়েছিল। যদিও তার আমলে ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তিটি তিনি আর নবায়ন করেননি। ভারতে আশ্রিত পাহাড়ি শরণার্থীদের তিনি দেশে ফিরিয়ে নিয়ে এসেছিলেন। তার আমলে সার্কের ভেতরে একটি উপ-আঞ্চলিক সহযোগিতার সিদ্ধান্ত সিজিকিউ গৃহীত হয়েছিল। যদিও তা কার্যকরী হয়নি। শেখ হাসিনার প্রথম শাসনামলে বাংলাদেশে ভারতীয় পণ্য আমদানি বাড়ে 3 গুণ। 1998 সালে ভারত ও পাকিস্তান পরপর কয়েকটি পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটালো তিনি শান্তি স্থাপনের একটি উদ্যোগ নেন, যা প্রশংসিত হয়। তার সময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন বাংলাদেশ সফরে আসেন। তার সফরকালে বাংলাদেশ সিটিবিটি চুক্তি স্বাক্ষর করে। একই সঙ্গে বাংলাদেশ হানা চুক্তিও হিউম্যানিটারিয়ান অ্যাসিস্ট্যান্স নিডস অ্যাসেসমেন্ট স্বাক্ষর করে যুক্তরাষ্ট্রের সঙ্গে। তিনি 1997 সালের ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে অনুষ্ঠিত প্রথম বিশ্ব ক্ষুদ্রঋণ শীর্ষ সম্মেলনেও যোগ দিয়েছিলেন। তার প্রথম বিদেশ সফর হিসেবে চীনকে বেছে নেওয়া হলেও সামরিক ক্ষেত্রে চীনের ওপর থেকে সামরিক নির্ভরশীলতা তিনি কমানোর উদ্যোগ নিয়েছিলেন। তার আমলে ঢাকায় রাশিয়ার অস্ত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। বাংলাদেশ ওই সময় চীনের বদলে রাশিয়া থেকে 8টি মিগ-29 যুদ্ধবিমান ক্রয় করেছিল, মূল্য $124 মিলিয়ন। চীন মিগ-29 বিমান সরবরাহ করতে রাজি হলেও বাংলাদেশ ওই বিমান রাশিয়া থেকে সংগ্রহ করেছিল। শেখ হাসিনার সময় বাংলাদেশ 2টি আঞ্চলিক জোট জি8 ও বিমস্টেকে যোগ দেয়। তিনি ওআইসির শীর্ষ সম্মেলনে ইসলামাবাদ, মার্চ 1997 যোগ দিয়ে ইসলামী বিশ্বের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদার করার উদ্যোগ নিয়েছিলেন। তিনি তখন একটি অভিন্ন বাজার প্রতিষ্ঠারও দাবি জানিয়েছিলেন। 2008 সালের ডিসেম্বরে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে তিনি একটি মহাজোট সরকার গঠন করেছিলেন। মহাজোট সরকারের সময় অতীতের যেকোনো সময়ের তুলনায় ভারতের সঙ্গে সম্পর্ক সবচেয়ে বেশি উন্নত হয়েছে। ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট অথবা করিডোর নিয়ে বাংলাদেশে বড় বিতর্ক থাকলেও প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এবং ইতোমধ্যে তা কার্যকরও হয়েছে। কিন্তু ট্রানজিট ফি এখনও নির্ধারিত হয়নি। বলা হচ্ছে ট্রানজিটের বিষয়টি বহুপক্ষীয়তার আলোকে দেখা হবে। কিন্তু দেখা গেল ভারত একপক্ষীয়ভাবে তা ব্যবহার করছে। ভুটান বা নেপাল এখনও ট্রানজিট পায়নি। ভারতের এই দুটো দেশকে ট্রানজিট সুবিধা দেওয়ার কথা, কিন্তু ইতোমধ্যে এই সুবিধা নিশ্চিত করা হয়েছে, এ তথ্য আমাদের জানা নেই। এমনকি ভারতের 7 বোন রাজ্যগুলো কর্তৃক চট্টগ্রাম সামুদ্রিক বন্দর ব্যবহারের যে সিদ্ধান্ত হয়েছে, তাও বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ। কেননা বাংলাদেশের আমদানি রফতানি যেভাবে বাড়ছে, তাতে করে আগামী দিনগুলোতে বাংলাদেশি পণ্য খালাস করতেই হিমশিম খাবে। এই ক্ষেত্রে 7 বোন রাজ্যের পণ্য বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। ভারত অবকাঠামো খাতে যে ঋণ দিয়েছে তাও বাংলাদেশে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। অন্যান্য দাতাগোষ্ঠীর ঋণের মতোই এই ঋণ দিয়ে ভারতীয় পণ্য ও সেবা কিনতে আমরা বাধ্য।
মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময়, সেপ্টেম্বর 2011, যে উন্নয়ন ও সহযোগিতা সংক্রান্ত চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল, তার গুরুত্ব ছিল অনেক বেশি। অভিযোগ উঠেছে ওই চুক্তিটি যে ভাবে ব্যবহার করা হয়েছে, তাতে করে ভারতীয় স্বার্থই রক্ষিত হয়েছে বেশি করে। এই ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ রক্ষিত হয়নি। 2015 সালে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরও ছিল উল্লেখ করার মতো একটি ঘটনা। শেখ হাসিনার তৃতীয় টার্মে ভারতের প্রতিরক্ষামন্ত্রী বাংলাদেশ সফরে এসেছিলেন। কোনো ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর জন্য সেটা ছিল প্রথম বাংলাদেশ সফর। গত 9 বছরে বাংলাদেশ ভারত সম্পর্ক যেভাবে পরিচালিত হয়েছে তাতে বাংলাদেশের সব স্বার্থ রক্ষিত হয়েছে, তা বলা। 19 যাবে না। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক কিছুটা সন্দেহ অবিশ্বাসে ঢাকা। গ্রামীণ ব্যাংক থেকে ইউনূসের অপসারণে মার্কিন যুক্তরাষ্ট্র, বিশেষ করে হিলারি ক্লিন্টন যে খুশি হননি, তা আকারে ইঙ্গিতে আমাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। ওবামা মিয়ানমার সফর করলেও বাংলাদেশে আসেননি। দুর্নীতি বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা। দুর্নীতির অভিযোগে পদ্মা সেতু থেকে বিশ্বব্যাংকের অর্থায়ন স্থগিত করার ঘোষণা বাংলাদেশের জন্য একটি ইমেজ সংকট সৃষ্টি করেছিল। কিন্তু বাংলাদেশ সব ধরনের চাপ উপেক্ষা করে নিজ উদ্যোগে এখন পদ্মা সেতু করছে। বাংলাদেশ রাশিয়ার সঙ্গে একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ চুক্তি স্বাক্ষর করেছে। এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বাংলাদেশে একটি মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তবে একটি সফলতা এসেছে সমুদ্রসীমা নিয়ে। ভারত ও মিয়ানমারের সাথে আমাদের যে বিরোধ ছিল, তা সমাধান হয়েছে। ভারতের সাথে সমুদ্রসীমা নির্ধারণের পর মিয়ানমারের সাথে সমুদ্রসীমা শেখ হাসিনার শাসনামলেই চূড়ান্ত হয়েছে। ট্রাইব্যুনালের রায় আমাদের পক্ষে আসায় মিয়ানমারের সঙ্গে 38 বছরের বিরোধের সমাধান হয়েছে। সমুদ্রে আমাদের অধিকার রক্ষিত হয়েছে। কিন্তু জলবায়ু কূটনীতিতে আমরা তেমন সফল হইনি। মোট কথা, গেল 9 বছরে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে সফলতার হার তুলনামূলক বিচারে কম নয়। 2017 সালে ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারত ও চীনের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব লক্ষ্য করা যায়। বিশেষ করে চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড কর্মসূচি হাতে নেওয়ার পর, ভারত চীনের এই ভূমিকাকে সন্দেহের চোখে দেখছে। ভারত এই কর্মসূচিতে যোগ দেয়নি, কিন্তু বাংলাদেশ দিয়েছে। বাংলাদেশ অত্যন্ত কৌশলে একটি ভারসাম্যমূলক নীতি গ্রহণ করে আসছে। ভারতের ব্যাপারে একটি টিল্ট পলিসি অর্থাৎ একটি ঝুঁকে পড়ার প্রবণতা থাকলেও, বাংলাদেশ নিরপেক্ষ অবস্থানে থেকেই তার পররাষ্ট্রনীতি প্রণয়ন করে আসছে। 2017 সালে বাংলাদেশ বড় ধরনের কূটনৈতিক সংকটে পড়ে। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ চীন ও ভারতের সমর্থন